হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন হালদার 617। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমাদের সকলের সুস্থতা কামনা শুরু করেই আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো এই ব্লগটা হলো সোমবার রাত থেকে শ্যুট করা। সময়টা যদিও আমার ঠিকঠাক মনে নেই, তবে এখন হয়তো 10টা 10 বা 10টা 20 বাজে। আর আমার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন মাথায় শ্যাম্পু করতে। তোমরা তো আগের ব্লগে দেখেইছিলে যে আমি বাজার থেকে ফল টল আলতা সিঁদুর সব কিছু কিনে এনেছিলাম, কারণ কাল একদম অনেক সকালে বেরোতে হবে পুজো দিতে। আর কোথায় যাব সেটাই তো তোমরা ভাবছো। আমরা যাচ্ছি নৈহাটি বড়মার কাছে পুজো দিতে। আর আমাদের বাড়ি থেকে নৈহাটির ডিস্টেন্সটা যেহেতু অনেকটাই, তাই অনেক সকাল সকালই বেরোবো। আর অত সকালে মাথা ধুয়ে বেরোতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে, তাই রাত্রে খাওয়া দাওয়া করার পর মাথাটা ধুয়ে রাখ, যতটা কাজ এগিয়ে দেখা যায়। আর আমি মাথা ধুয়ে ঘরে চলেও এসেছি। তো এখন বাজে রাত 10টা 45। তারপর একটা ঘটনা ঘটেছে, কি জানো তো? আমি এখানে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শোকাচ্ছিলাম, আর আমার কপাল এতটাই খারাপ, আগে কোনো দিন কিন্তু এমন ঘটনা ঘটেনি। আর সেই ঘটনাটা আজই ঘটার ছিল। তো এখানে এই যে হেয়ার ড্রায়ার দিয়ে আমি চুল শোকাচ্ছিলাম, আর শোকাতে শোকাতে কারেন্টটা চলে গেছে। কারেন্টটা তো বেশ 4-5 মিনিটের মধ্যে কারেন্টটা চলে এসেছিল। তারপর যে ঘটনাটা ঘটলো সেটা হলো, এই ঘরের কারেন্টটা যেখান থেকে জয়েন্ট করা সেখান থেকে পুরো নষ্ট হয়ে গেছে পুরো। মানে এই ঘরে একদমই কারেন্ট আসছে না। আর আমি যে ফোনে চার্জ দেবো, আমার ফোনে তখন চার্জও ছিল না। আমি ভেবেছিলাম যে ভিডিওটা শ্যুট করে আমি ফোনটা চার্জে বসিয়ে রাখবো, তারপর আমি সকাল সকাল যেহেতু বেরোবো, তো অত সকালে আমি ফোনটা চার্জেও দিতে পারবো না। তাই ভেবেছিলাম ফোনটা আমি রাত্রেই চার্জে বসিয়ে রাখবো। কিন্তু কি করা যাবে বলো, কপাল খারাপ থাকলে তো এটা হবেই, তাই না? অনেক চেষ্টা করেছিলাম, 12টা পর্যন্ত প্রায় চেষ্টা করেছি, বাট এই ঘরের কারেন্টটা আনতে পারিনি। আর ওই ঘরে যদি সবাই ঘুমিয়ে না পড়তো তাহলে একটা অপশন থাকতো, বাট ও ঘরে তো সবাই ঘুমিয়ে পড়েছে। আর এখন গিয়ে ডাকতেও পারবো না আমি, কারণ তখন প্রায় রাত 12টা বেজে গেছিলো। আর এখন যেরকম চুলটা ভিজে ভিজে দেখছো না, এই ভিজে চুল নিয়েই আমি শুয়ে পড়েছিলাম। তো ভোর হয়ে গেছে, আর এখন বাজে ভোর 4:30। আর আমি চলে এসেছি এই যে ফুল তুলতে। এই ফুল গাছটা হলো আমাদের বাড়ির পাশেরই একটা ফুল গাছ। তো সবাইকে জানাই গুড মর্নিং। তখন বেশ ভালোই অন্ধকার ছিল। তো এই গাছ থেকে কিছু ফুল তুলেছিলাম, আর আমাদের গাছ থেকে কিছু ফুল তুলেছিলাম, ব্যাস এতেই হয়ে যাবে। ওখানে যদিও ডালা কিনতে পাওয়া যায়, আলাদা মিষ্টি, আলাদা ফল, আলাদা ফুল সব কিছু কিনতে পাওয়া যায়, তবুও আমরা বাড়ি থেকেই সব কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি। আমি মোটামুটি বাজার থেকে 5 রকমের ফল, আলতা সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি, বাতাসা সব কিছুই কিনে নিয়ে এসেছি। শুধু মিষ্টিটা আনিনি, কারণ যেহেতু এত গরম পড়ছে, যদি মিষ্টিটা নষ্ট হয়ে যায়, তাই ভাবছি যে যাওয়ার পথেই মিষ্টিটা কিনে নেব। যেহেতু ভীষণ তাড়াতাড়ি করছিলাম সব কিছু, কারণ আমাদের এখান থেকে গাড়ি পাওয়া যায় না, তাই তাড়াতাড়ি করে স্নান করে গুছিয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে মাও আমাদেরকে দিতে এসেছে রাস্তায়। আমরা যেহেতু যাবো ট্রেন লাইন হয়ে, তার মানে বনগাঁ থেকে রানাঘাট লোকাল ধরবো, তারপর রানাঘাট থেকে আবার শিয়ালদা লোকাল ধরতে হবে। আর আমাদের বনগাঁ থেকে রানাঘাট যাওয়ার ফার্স্ট ট্রেন হলো 6টা 20-তে, আর আমরা 6টা 20 ট্রেনটাই ধরবো। তো তারপর বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা অটো পেয়েছিলাম, আর এই একই অটোতে আমাদেরকে বলেছিল স্টেশন পর্যন্ত দিয়ে আসবে। আমরা যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি বড়মার কাছে পুজো দিতে, কিন্তু শুনেছি যে প্রচুর ভিড় হয়, মানে প্রচুর লাইন পড়ে, সেই কারণেই আমরা একটু সকাল সকাল বেরিয়েছি। তো তারপরে এই যে চলে এসেছি আমরা স্টেশনে। আমরা একদম ঠিকঠাক সময় মতনই পৌঁছে গেছিলাম স্টেশনে। আর এখন আমরা টিকিট কেটে নেবো। আর টিকিটটা কিন্তু একদম ডাইরেক্ট বনগাঁ থেকে নৈহাটি পর্যন্ত কাটা যেত, বাট আমরা দুজনের মধ্যে কেউই জানতাম না যে বনগাঁ থেকে একদম নৈহাটি পর্যন্ত ডাইরেক্ট টিকিট কাটা যায়। তো মা একবার বলে দিয়েছিল, আমি ঠিক কথাটা খেয়াল করে শুনিনি, তাই আমাদের আবার রানাঘাট থেকে আবার নৈহাটির জন্য টিকিট কাটতে হয়েছে। যাই হোক, মানুষ ভুল করতে করতেই তো শেখে, তাই না? আর এদিকে টিকিট কাটতে এসে তো টিকিটের লাইন দেখে আমি পুরো অবাক। আমি তো ভাবছিলাম যে আজ মনে হয় টিকিট কেটে আর নৈহাটি পর্যন্ত পৌঁছাতে পারবো না। আর আমরা দেখো এখানে বুদ্ধি করে 2টো লাইনে দাঁড়িয়েছি, মানে আমি একটা লাইনে দাঁড়িয়েছি আলাদা, আর ও একটা লাইনে দাঁড়িয়েছি, মানে যেটা আগে হবে আমরা সেটা থেকে টিকিটটা কেটে নেব। 50-60 জনের পর টিকিটটা কেটে আমরা এখন ট্রেনে বসেও পড়েছি। আর আমরা দুজন তো ভীষণ আশায় ছিলাম যে কখন মায়ের কাছে পৌঁছবে, আর কখন মাকে একটু দর্শন করব। একটা মজার বিষয় শুনবে তো, আমরা এখানে স্টেশনে এসে ফটো তুলে স্ট্যাটাস দিয়েছি। আর আমাদের একটা বান্ধবী, তো আমাদেরই বাড়ির পাশে ওর মামার বাড়ি, ও আবার ওই স্ট্যাটাসে রিপ্লাই দিয়েছে যে তোরা কোথায় যাচ্ছিস। আমরা তখন বললাম যে আমরা রানাঘাট যাচ্ছি। তখন ও বললো যে আমিও তো রানাঘাট যাচ্ছি, আমিও ট্রেনেই আছি, তোরাও কি ট্রেনে উঠেছিস? তখন আমরা বললাম যে হ্যাঁ, আমরাও ট্রেনে আছি। তো তারপর জিজ্ঞাসা করলো যে তোরা কোন বগিতে আছিস? আমরা বললাম যে একদম মাঝামাঝি লেডিসে আছি। আর তারপর হোয়াটসঅ্যাপে চ্যাট করতে করতে একটু সামনের দিকে তাকিয়ে দেখি যে ও আমাদের সামনের দিকেই বসেছে। তো ট্রেনের এতগুলো বগি থাকার সত্ত্বেও দেখো আমরা সেম বগিতে এসেই বসলাম সবাই।
তো অনেক দিন পরে ওর সঙ্গে আবার একটু দেখা হয়ে গেল, বেশ ভালোই লাগলো। আর এদিকে গল্প করতে করতে চলেও এসেছি আমরা রানাঘাট স্টেশনে। আর আমরা ট্রেন থেকে নেমেও গেছি। আর এবার যাব আমরা টিকিট কাটতে, মানে রানাঘাট থেকে আবার নৈহাটি যাবার টিকিট কাটতে হবে। তো তারপর টিকিট কেটে ট্রেনে উঠেও পড়েছি রানাঘাট থেকে শিয়ালদা ট্রেন। আর একটা কথা আমি এখানে না বলেই পারলাম না, পুরুষদের থেকে মহিলারা যারা মোটামুটি প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করে, মনে হয় যে তাদের বাবারাই হয়তো ট্রেনটা বানিয়েছে, তাদের জন্যই হয়তো ট্রেনটা তৈরি হয়েছে। আর বাদবাকি মানুষগুলো তো জলে জলে ভেসে ভেসে এসেছে। একজন 3টে স্টেশন আগে থেকে উঠবে আর 5 জনের জন্য জায়গা রেখে দেবে। এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে? তোমরা যে এদেরকে সঠিকটা ধরিয়ে দেবে, কিছু বলতে যাবে, এদের যে মুখের ভাষা তা শুনে আর কিছু বলতে মনই চাইবে না। তো যাই হোক, ওসব কথা বাদ দিয়ে আমাদের এখন রানাঘাট থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর রানাঘাট থেকে 10টা স্টেশন পরেই হলো নৈহাটি। আর সত্যি কথা বলতে রানাঘাট লাইনে আমি এই যে সেকেন্ডবার এলাম, আর বড় মায়ের কাছে যাচ্ছি প্রথমবার। তো তারপর নেমে পড়েছি নৈহাটি স্টেশনে। আর আমার একটা বড় দোষ হলো ট্রেন থেকে নেমে আমার মাথা ঘোরায়। তাই আগে আমি ট্রেন থেকে নেমে স্টেশনে 2-1 মিনিট বসে নিই, দেন তারপর আমি আমার গন্তব্যের দিকে এগিয়ে যাই। আমরা তো বনগাঁর দিক থেকে যাচ্ছিলাম, তাই আমাদের ওভারব্রিজটা পার করে ডান সাইডে যেতে হবে। আর নৈহাটি স্টেশনে নেমে দেখলাম প্রচুর মানুষ যাচ্ছে বড়মার ওখানে পুজো দিতে। তো এদিকে আমরা ওভারব্রিজ পার করে চলে এসেছি। আর ব্রিজ থেকে নেমেই দেখি এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। আর স্টেশন থেকে মাত্র 4-5 মিনিট পরেই হচ্ছে বড়মার বাড়ি। বাট আমরা যেহেতু প্রথমবার যাচ্ছি তাই টোটো করেই যাচ্ছি। আর কাকুটা সত্যিই খুব ভালো ছিল। কাকুটার কাছে জিজ্ঞাসা করতেই আমরা বললাম যে আমাদের তো মিষ্টি কেনা হয়নি, তো একটা মিষ্টির দোকান দেখে দাঁড়াবেন। বললো যে ওখানে প্রচুর মিষ্টির দোকান আছে, ওখান থেকেই তোমরা নিয়ে নিও। আর আমি ওনার কাছে জিজ্ঞাসা করছিলাম যে কাকু এরকম টাইমে কেমন ভিড় হয়? তো বললো এরকম টাইমে প্রায় 500-600 মানুষের লাইন পড়ে যায়। আর উনি বলছিল যেহেতু আজ মঙ্গলবার আর শনিবার একটু বেশিই ভিড় হয়, বাদবাকি দিন পুজো হয় কিন্তু শনি মঙ্গলবার একটু বেশিই ভিড় হয়। পরে যখন আমরা পুজো দিয়ে বাড়িতে ফিরি তখন অনেকের মুখেই শুনছিলাম যে আজ নাকি শুভ মঙ্গলবার, মানে এই মঙ্গলবারে অনেক জায়গায় কালী পুজো হচ্ছে, আজকের দিনটা নাকি খুবই ভালো। আর সেটা শুনে তো আমার খুবই ভালো লাগছিল, কারণ মায়ের কাছে এসেছি প্রথমবার পুজো দিতে। আর সেটা যদি হয় একটা শুভ বার, তাহলে তো সত্যি বলছি মনটাও একটা বেশ ভালো শান্তি পায়। তো তারপর কাকু আমাদেরকে মন্দিরের একটু আগে নামিয়ে দিয়েছিল। আর ওখান থেকে আমরা মিষ্টি নিয়ে চলে এসেছি একদম মন্দিরের সামনে। দেখো এখানে প্রচুর লাইন। আমরা এটাই দেখতে দেখতে যাচ্ছিলাম যে এই লাইন টেনে আমরা কখন পুজো দেবো, আজকে তো সারাদিন লেগে যাবে তাহলে। আর এদিকে আমরা লাইন ধরে তো হাঁটতেই আছি, কিন্তু শেষ প্রান্ত আর খুঁজে পাচ্ছি না, কোথায় শেষ, কোথায় কি আমরা লাইন দেবো। তো এখানে নাকি মন্দিরটা ওপেন হয় 8টার সময়। আর আমাদের ওই পৌঁছাতে 8:30 মতন বেজে গেছিলো। আর মাত্র আধা ঘন্টার মধ্যে পুজোর লাইন পড়ে গেছে। দেখো কয়েক হাজার মানুষের ভিড় এখানে। তো যাই হোক, কষ্ট মষ্ট করে লাইনটা একদম খুঁজতে খুঁজতে চলে এসেছি লাস্টের দিকে, খুঁজে পেয়েও গেছি। আর পুজোর জন্য আমরা এখানে লাইনে দাঁড়িয়েও পড়েছি। প্রচুর লাইনের ভিড় হলেও অনেক তাড়াতাড়ি লাইনটা টানছিল, একসঙ্গে অনেকজন করে মন্দিরের ভেতরে ঢোকাচ্ছিল। কিন্তু মাকে দেখার সুযোগ তুমি অনেকক্ষণ ধরে পাবে। আমি তো আমার মন ভরে আমি মাকে দেখেছি, কিন্তু ভিতরে ফোনটা একদমই অ্যালাউ নেই। ফোন দেখলে ওরা বলছে ফোন বন্ধ করো। ফোনে একদমই কেউই ভিডিও করতে পারছে না, যে যার হাতেই দেখছে ফোন তাদেরকেই বকাবকি করছিল। তো আমি যা হোক করে কষ্ট মষ্ট করে একটু চুরি করে ভিডিও করেছিলাম। আর সেটাই তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি। আর ফটোটাও দেখো তুলেছি, সেটাও ঝাপসা হয়ে গেছে। আর কেন জানি না বন্ধুরা, সত্যি কথা বলতে মায়ের মুখটা দেখে আমার চোখ দিয়ে আপনিই জল চলে এসেছিল। যাই হোক, তো ভিতরে থেকে পুজো টুজো দিয়ে আমরা বাইরে চলে এসেছি। আর বাইরে এখানে সাইডেই ছিল একটা শিব মন্দির আর বাবা মহাদেবের মন্দিরে এখানে নমস্কার দিয়ে তারপর চলে এসেছি আমরা কিছু খেতে, কারণ অনেকটা সকালে বেরিয়েছি আর কাল সেই রাত্রে কিছু খেয়েছিলাম। ভেবেছিলাম একটু ভাত খাবো, কিন্তু এখানে এত সকালে কোনো দোকানই খোলা ছিল না। এখানে এই লুচির দোকান, পরোটার দোকানগুলোই খোলা ছিল, আর ওই মিষ্টির দোকান খোলা ছিল। তো যাই হোক, আমরা এখান থেকে পুরি আর তরকারি খেয়ে নিয়েছিলাম। তো আমাদের মোটামুটি ওই 10:45টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি আবার মন্দিরের দিকে, ওই দিকে গঙ্গার পাড় আছে, গঙ্গার পাড়েই যাব একটু। আর বড় মায়ের কাছে প্রত্যেকটা মানুষ কত আশা নিয়ে এসেছে দূর দূরান্ত থেকে, তাই বড় মায়ের কাছে আমার একটাই চাওয়া, তুমি সবসময় ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো আর সবার মনের আশা পূর্ণ করো মা। তো এদিকে আমরা হাঁটতে হাঁটতে চলেও এসেছি গঙ্গার পাড়ে। আর এখন মোটামুটি ভাটা চলছিল। আর সত্যি কথা বলতে গঙ্গার পাড়ে গেলে একদমই মন চায় না যে ওখান থেকে বাড়ির দিকে আসি। আর জানি না কেন গঙ্গার পাড়ে গেলে একটা আলাদা রকম শান্তি খুঁজে পাই। অনেককে দেখছি গঙ্গার এখান থেকে স্নান করে তারপর মায়ের ওখানে গণ্ডি কেটে পুজো দিচ্ছে। কথায় আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার।
আর ভাটা মানে এখানে দেখো জলটা নেমে অনেকটা নিচে চলে গেছে। তাই আমি আবার বান্ধবীকে বললাম চল তাহলে নিচে যেহেতু অনেকটা জল নেমে গেছে আর আমরা তাহলে ওখান থেকে হাত পা ধুয়ে আসি আর একটু জল নিয়ে আসি বোতলে করে। অনেকে দেখো এখানে জামা কাপড় নিয়ে এসেছে, তারপর গঙ্গায় স্নান করছে আর দেখো জলটা নেমে কতটা দূর চলে গেছে। তো তারপর এখানে দেখলাম অনেকেই বোতলে করে জল নিয়ে যাচ্ছে আর আমাদের কাছেও একটা বোতল ছিল, তাই ভাবলাম যে তাহলে আমরাও একটু জল নিয়ে যাই। আর ওইখানে দেখো ছোটো ছোটো বাচ্চা টাকা কুড়াচ্ছে, মানে জলের থেকে টাকা উঠিয়ে নিচ্ছে। আর ধরো ওই যে আমরা যারা ব্রিজের উপর দিয়ে যাই বা নমস্কার করে যে খরচা টাকাগুলো দিই, মানে যেটাকে পাড়ের কড়ি বলে, ওরা সেই টাকাগুলোই গোছাচ্ছে চুম্বুক দিয়ে, কেউ বা ওই যে জল সরিয়ে সরিয়ে নিচ্ছে টাকা। তো তারপর আমি এই যে বোতল নিয়ে চলে যাচ্ছি জল নিতে। আর যখন জোয়ার আসে তখন সব জায়গা পুরো একদম জল থই থই করে। আর আমি এখানে নামছিলাম আর ভাবছিলাম যে আমি তো বেশি দূর যেতে পারবো না, মানে আমার যেহেতু প্যান্ট ফ্যান্ট সব ভিজে যাবে, তো দেখি কাউকে দিয়ে একটু জল তোলা যায় কি না। তো ওখানে দেখো ওই যে দুটো কাকু স্নান করছিল, তো আমি ওখানে গিয়ে বললাম কাকু আমাকে একটু জল এনে দাও। তো আমাকে আবার বোতলে করে একটু জল এনে দিয়েছিল কাকুটা। তো তারপর আমার জল নেওয়া যখন হয়ে গেছিলো তখন শুনলাম যে ভাটা না, জোয়ারের জলটা অ্যাকচুয়াল নিতে হয়। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট পার্ট 2 ব্লগ নিয়ে, কারণ এই ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো পার্ট 2 ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসতে চলেছি। তার জন্য তোমাদেরকে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে হবে। তাহলে কি হবে, যখনই আমি নেক্সট ব্লগ আপলোড করব সবার ফার্স্ট তোমার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনটি।